গুড মর্নিং স্টুডেন্টস। আজ আমরা আনস্টেবল আর্থ বা অস্থিত পৃথিবীর কিছুটা অংশ নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমি জানি তোমাদের এই বিষয়টি আগে আলোচিত হয়েছে, কিন্তু যেহেতু এটা একটি স্পেশাল ক্লাস, সেই কারণেই আমি এই অংশটির ওপরই আজকে আলোচনাটা করছি। তো যেই বিষয়টি নিয়ে প্রথমেই বলতে হয় যে আমাদের পৃথিবীতে সবসময় একটা আনস্টেবিলিটি বা অস্থিরতা আমরা লক্ষ্য করি। যেমন ধরো, আমরা প্রত্যেক দিন পৃথিবীর কোনো না কোনো স্থানে মৃদু ভূমিকম্প বা একটু অধিক মাত্রায় ভূমিকম্প পরিলক্ষিত করছি বা অনুভব করছি। আবার বিভিন্ন স্থানে অগ্ন্যুৎপাতও লক্ষ্য করা যাচ্ছে। পৃথিবীর ওপরে বিভিন্ন স্থানে আমরা পর্বত গঠনের প্রক্রিয়া হয়তো খুব প্রত্যক্ষভাবে আমরা লক্ষ্য করছি না, কিন্তু সেই প্রক্রিয়াটাও কিন্তু বাস্তবে ঘটছে। তো বাস্তবে আমাদের পৃথিবী কিন্তু সবসময় একটা তার যে অস্থিরতা, অর্থাৎ পৃথিবীটা কখনোই খুব স্টেবল নয়, এটা কিন্তু একটা আনস্টেবল, এবং যেটা অ্যাস্ট্রোস্ফিয়ার বা অশ্বমণ্ডলের উপরে যেই আমরা যেটার উপরে আছে যে পাতগুলো বা যেটাকে আমরা প্লেট বলি, সেই সেগুলো কিন্তু সর্বদাই সঞ্চরণশীল। তো এই যে পৃথিবীর যে এতটা আনস্টেবল বা এই বিষয়গুলো কিন্তু খুব খুব তাড়াতাড়ি কিন্তু আমরা সেটা সেই সিদ্ধান্তে কিন্তু উপনীত হতে পারিনি। আমাদের এই সিদ্ধান্তে আসার জন্য আমাদের বিভিন্ন যে বৈজ্ঞানিক আছেন, বিভিন্ন তারা বিভিন্নভাবে তারা এই পৃথিবীর যে আনস্টেবিলিটি, সেই বিষয়টিকে তারা বিভিন্ন তত্ত্বের মাধ্যমে তারা কিন্তু আমাদের সামনে উপনীত করেছে। তো প্রথমেই এই আনস্টেবল থিওরি বা আনস্টেবল তত্ত্ব যেগুলো আছে, তার মধ্যে যেটা খুব প্রাসঙ্গিক এবং তোমাদের পাঠ্যপুস্তকের মধ্যেও সেটা আছে, সেটা হলো কন্টিনেন্টাল ড্রিফট থিওরি বা মহী সঞ্চরণ তত্ত্ব। কি এই তত্ত্ব? যেখানে এই তত্ত্বে বলা হচ্ছে যে পৃথিবীতে যেই মহাদেশগুলো আছে সেগুলো সঞ্চরণশীল। তো এই তত্ত্বটি তো হঠাৎ করে আসেনি। এই তত্ত্বের প্রবক্তার নাম হচ্ছে অ্যালফ্রেড ওয়েগনার। আর তিনি কিন্তু একজন প্যালিও ক্লাইমেটোলজিস্ট ছিলেন। প্যালিও ক্লাইমেটোলজি বা পুরা জলবায়ুবিদ। বাস্তবে তিনি পৃথিবীর যে ঐতিহাসিক যে সকল জলবায়ুগুলো আছে বা সেই কোথায় কোথায় কী কী জলবায়ু ছিল, সেই জলবায়ু অঞ্চল নিয়ে, যেটাকে বলা হয় প্যালিও ক্লাইমেটোলজি, অর্থাৎ পুরা জলবায়ু, পৃথিবীর মানে বর্তমানে না, পৃথিবীর ইতিহাসে কীরকম জলবায়ু ছিল সেই নিয়ে অ্যালফ্রেড ওয়েগনার গবেষণা করতেন।
কিন্তু তিনি থিওরিটা দিলেন একদম জিওটেকটনিকের ওপরে, যেটাকে বলা হচ্ছে মানে একদম অন্য একটা ডিসিপ্লিনে এসে তিনি কিন্তু জিওলজি বা জিওটেকটনিকের সঙ্গে ওপর ভিত্তি মানে তার ডিসিপ্লিনে তিনি কিন্তু থিওরিটা দিলেন, কিন্তু তিনি বাস্তবে একজন জলবায়ুবিদ ছিলেন। তিনি কি দেখলেন? তিনি তার যে ঐতিহাসিক জলবায়ু গবেষণা প্রসঙ্গে তিনি দেখলেন যে পৃথিবীতে যে সকল জায়গায় তিনি গবেষণা করতে গেছেন, যেমন কানাডা, যেমন ইউরোপে, তিনি গিয়ে হঠাৎ করে দেখলেন যে তিনি ওখানে কয়লা পাচ্ছেন। তো বাস্তবে কানাডা বা ইউরোপিয়ান নেশনে যা টেম্পারেচার, সেই টেম্পারেচারে কিন্তু কয়লা তৈরি হওয়ার কথাই না। তো তিনি এই বিষয়ে তার যে চিন্তাভাবনাটা, যে তিনি ভাবলেন যে এখানে কি করে কয়লাটা তো এখানে থাকারই কথা না, কয়লা তো এই টেম্পারেচারে হবেই না। তো সেখান থেকে তার মাথায় আসলো যে নিশ্চয়ই এই স্থানের যে জলবায়ুটা, অর্থাৎ ইউরোপিয়ান নেশন বা কানাডার উত্তরাংশ, যে সকল জায়গাগুলো এখন শীতকালে বরফ দিয়ে ঢেকে যায়, গ্রীষ্মকালে হয়তো সেখানে বরফাবৃত থাকে না, সেই অঞ্চলগুলো নিশ্চয়ই সেখানে ছিল না সেটা এখন ছিল না, সেটা নিরক্ষীয় অংশে বা কোনো অংশে সেটা ছিল। তো সেই অবজারভেশন থেকে তিনি মহীসঞ্চরণ তত্ত্বটিকে জাস্টিফিকেশন দিলেন, এবং মহীসঞ্চরণ তত্ত্বের মাধ্যমে তিনি বিভিন্ন যে এভিডেন্স, যেমন জিগসফিট, অর্থাৎ মহাদেশগুলো একটি মহাদেশের সঙ্গে অন্য মহাদেশের যে উপকূল অঞ্চলগুলো মিলে যাচ্ছে, এটা হচ্ছে জিগসফিট, অর্থাৎ দুটো করাতের দাঁতকে যেমন পাশাপাশি রাখলে দুটো করাতের দাঁত একদম মিলে যায়, সেই ব্যাপারটা কি বলা হয়? জিগসফিট। ঠিক একই রকমভাবে দুটি মহাদেশ, স্পেশালি দক্ষিণ আমেরিকার পূর্ব উপকূল এবং আফ্রিকার মহাদেশের পশ্চিম উপকূলকে যদি আমরা পাশাপাশি রাখি, তাহলে কিন্তু সেটা একদম সুন্দর মিলে যায়। এই বিষয়টি হচ্ছে জিগসফিট। তো তিনি এই বিষয়টিকে আমাদের কে বললেন যে কিভাবে জিগসফিট মহীসঞ্চরণ তত্ত্বকে জাস্টিফাই করছে। আবার তিনি যেটাকে বলা হয় যে বিভিন্ন উপকূলের মধ্যে যে স্ট্রাকচারগুলো আছে, সেই স্ট্রাকচারগুলো যেটাকে বলা হয় জিওলজিক্যাল স্ট্রাকচার, মানে দেখা যাচ্ছে যে দক্ষিণ আমেরিকার পূর্ব উপকূলে যেই ধরনের ভাঁজ, শিলাস্তরে ভাঁজ দেখতে পাওয়া যাচ্ছে, আবার আফ্রিকার পশ্চিম উপকূলেও সেই একই ধরনের শিলাস্তরের ভাঁজ আমরা লক্ষ্য করতে পারছি। তো এর থেকে বোঝা যাচ্ছে যে এই দুটো মহাদেশ আগে একসাথে ছিল, শিলাস্তরের ভাঁজগুলো একই রকম ছিল, তো পরবর্তী ক্ষেত্রে দুটো আলাদা হয়ে গেছে, কিন্তু শিলাস্তরের ভাঁজগুলো আমরা মাঝখানে আটলান্টিক মহাসাগরের দুদিকে দুই অংশে, অর্থাৎ দক্ষিণ আমেরিকা বা উত্তর আমেরিকা
এবং ইউরোপ এবং আফ্রিকা, এই দুটো জায়গাতেই আমরা একই রকমের ভাঁজ আটলান্টিকের দুদিকে দেখতে পাচ্ছি। তাহলে এর থেকে বোঝা যায় যে এই দুটো মহাদেশ আগে একসাথে ছিল, বা এই অংশগুলো একসাথে ছিল, পরবর্তী ক্ষেত্রে আটলান্টিক মহাসাগর তৈরি হয়েছে এবং এই দুটো মহাদেশ আলাদা হয়ে গেছে। তো এটাও এভিডেন্স। তারপরে বিভিন্ন যেমন ফসিল, এই ফসিলগুলো পাওয়া যাচ্ছে, যে ফসিলগুলো মূলত ল্যান্ড ওরিয়েন্টেড, অর্থাৎ স্থলভাগের উপর সেগুলো দেখা যায়। জলভাগে তারা জলজ সরীসৃপ বা যারা প্রাণী নয়, তারা জলে তারা বিচরণ করে না, তারা স্থলভাগেই থাকে। এবং কিছু ফার্ন আছে, মানে অর্থাৎ উদ্ভিদ আছে যেগুলো অবশ্যই জলে জন্মায় না, সেগুলো স্থলে জন্মায়। তো সেইগুলো আমরা পৃথিবীর বিভিন্ন অংশে আমরা কিন্তু পাচ্ছি। সেই উদ্ভিদ এবং প্রাণীগুলোকে, তাদের ফসিলকে আমরা পৃথিবীর বিভিন্ন মহাদেশেই আমরা কিন্তু পেয়েছি। তাদের নাম হচ্ছে গ্লাসোপ্টেরিস, সাইনোগ্লাসাস, লিস্টোসরাস। এই ধরনের যে ফসিলগুলো, যাদের ফসিলগুলো আমরা পেয়েছি, সেই ফসিলগুলো কিন্তু পৃথিবীর সমস্ত জায়গায় পাওয়ার কথা নয়, যদি না এই মহাদেশগুলো একসময় একসাথে থাকতো। তো কন্টিনেন্টাল ড্রিফটের মাধ্যমে আমরা কিন্তু মোটামুটি একটা পথ চলা শুরু করেছি, যে অস্থিত পৃথিবীর কেন, তার জাস্টিফিকেশন বা আনস্টেবিলিটি কেন, তার উপর ভিত্তি করে সেটাকে সামনে রেখে। তো তোমাদের জানার জন্য বলি যে পৃথিবীর এই যে কন্টিনেন্টাল ড্রিফট, সেখানে যে থিওরিটা আছে, সেখানে বলা হচ্ছে যে পৃথিবী মানে প্যানজিয়া ছিল, যেটাকে বলা হয় হচ্ছে লার্জেস্ট মানে কন্টিনেন্ট, সমস্ত মহাদেশগুলোকে একসাথে হচ্ছে প্যানজিয়া, এবং বাকি অংশটা ছিল ওশান, যেটা হচ্ছে প্যান্থালাসা। তো মহাসমুদ্র, মহাদেশ, মহাসমুদ্র। তো প্যানজিয়া থেকে ভেঙে বর্তমানে পৃথিবীর একটা রূপ পেয়েছে, তাই তো? কিন্তু আগামী ভবিষ্যতে এমন কিছু বিষয় আসবে যেখানে আবার আমরা প্যানজিয়ার দিকেই যাব। মানে তোমাদের একটু বুঝতে অসুবিধা হলে আমি আরেকবার বলছি, যে প্যানজিয়া থেকে তো পৃথিবীটা তৈরি হয়েছে, বর্তমানে মহাদেশগুলো বিভিন্ন জায়গায় আছে। কিন্তু একটা সময় আসবে এই সঞ্চরণশীল পৃথিবীর মধ্যে, যে বর্তমানে প্রশান্ত মহাসাগর বা প্যাসিফিক ওশান ইজ দ্য লার্জেস্ট ওশান। প্যাসিফিক ওশান হচ্ছে পৃথিবীর বৃহত্তম মহাসাগর, তাই তো? তো সেই মহাসাগর কিন্তু প্রত্যেক দিন আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে, এবং আটলান্টিক মহাসাগর, যে মহাসাগরটা একটা সময় ছিল না, সেই মহাসাগরটা কিন্তু এখন গ্র্যাজুয়ালি প্রত্যেক বছর
তার উইথ মানে আমেরিকা থেকে আফ্রিকার মধ্যে যে দূরত্বটা, সেটা প্রত্যেক বছর 2 থেকে 4 সেন্টিমিটার করে সেটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তো একটা সময় আসবে যেখানে প্রশান্ত মহাসাগর আস্তে আস্তে ছোট হয়ে গিয়ে একদম সেটা থাকবেই না, এবং আটলান্টিক মহাসাগর যেটা প্রত্যেক বছর বড় হতে 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 যেটা পৃথিবীর লার্জেস্ট ওশানে পরিণত হবে। তো এই বিষয়টা কিন্তু আমরা পাবো। তো তাহলে এইগুলো হচ্ছে অস্থিত পৃথিবীর কিন্তু বা আনস্টেবল যে আর্থ, সেই তার আনস্টেবিলিটি, এবং ভবিষ্যতেও কিন্তু সেটা এই রকম দিকে যাচ্ছে, সেটা কিন্তু আমরা আমাদের যে গবেষণা আমরা কিন্তু সেটা আমরা দেখতে পাচ্ছি। তো আরও অনেক থিওরি আছে, যেই থিওরিগুলো কিন্তু পৃথিবীর এই আনস্টেবিলিটিগুলোকে ব্যাখ্যা করছে, এবং তার মধ্যে যেটা সর্বজন গ্রাহ্য মানে যেটা ও পরে কোনো থিওরি কিন্তু আসেইনি, যেই থিওরিটার পরে কোনো থিওরি তাকে কিন্তু মানে বলেনি যে এই থিওরিটা ভুল, এই থিওরির পরে আমি আরেকটা থিওরি আসলো যেটা ঠিক। সেই থিওরিটার নাম হচ্ছে প্লেট টেকটনিক থিওরি বা পাত সঞ্চালন। পাত সঞ্চালন তত্ত্ব যেভাবে এই আনস্টেবল আর্থকে ডিফাইন করেছে বা ব্যাখ্যা করেছে, অন্য কোনো তত্ত্ব কিন্তু সেটা পারেনি। বাস্তবে পাত সঞ্চালন তত্ত্ব যে প্রবক্তা তিনি হচ্ছেন জেটি উইলসন। পাত সঞ্চালন এই তত্ত্বটি সর্বপ্রথম নেচার নামক পত্রিকায় জেটি উইলসন ইন দ্য ইয়ার 1965 সালে, তোমাদের বইতে 1960 সম্ভবত দেওয়া আছে, কিন্তু বাস্তবে ওটা 1965 হবে। 1965 সালে নেচার নামক পত্রিকায় জেটি উইলসন বা যাকে টুজো উইলসন বলা হয়, তিনি এই তত্ত্বটি তিনি দেন। পরবর্তী ক্ষেত্রে পিচো, ম্যাকেনজি, পার্কার, মর্গান এই তত্ত্বটিকে পরিমার্জন করেন, পরিবর্ধন করেন, এবং তত্ত্বটিকে আরও যাকে বলা হয় এনহ্যান্স করেন বা সংযোজন করেন তত্ত্বের মধ্যে অনেক কিছু, এবং বাস্তবে তত্ত্বটি পরিপূর্ণতা পায়। তো অ্যাকর্ডিং টু উইলসন, পৃথিবী হচ্ছে পাতের সমন্বয়। সে পাতগুলো কীরকম? পাতগুলো বেদ 70 মানে গভীরতা 70 কিলোমিটার থেকে 150 কিলোমিটারের মধ্যে। তো 150 কিলোমিটার গভীরতাযুক্ত পাতগুলো হচ্ছে মূলত মহাদেশীয় পাত, আর 70 কিলোমিটার গভীরতাযুক্ত পাতগুলো হচ্ছে মহাসাগরীয় পাত। তো মহাদেশীয় পাতগুলো মূলত গঠিত হচ্ছে সায়াল দিয়ে। সায়াল মানে হচ্ছে সিলিকন ও অ্যালুমিনিয়াম, এবং মহাসাগরীয় পাতগুলো গঠিত হচ্ছে সীমা দিয়ে, অর্থাৎ সিলিকন আর ম্যাগনেসিয়াম। তো স্বভাবত এই দুটো পাতে আমরা সিলিকন পাত পেলেও আমরা মহাদেশীয় পাতে আমরা পাচ্ছি হচ্ছে অ্যালুমিনিয়াম, আর মহাসাগরীয় পাতে পাচ্ছি হচ্ছে ম্যাগনেসিয়াম। তো অ্যালুমিনিয়াম অনেক হালকা ম্যাগনেসিয়ামের থেকে,
তো সেই কারণেই মহাসাগরীয় পাত অনেক বেশি ভারী মহাদেশীয় পাতের থেকে। তো এই বিষয়টি কিন্তু উইলসন আমাদের সামনে রেখেছিলেন এবং তিনি বলেছেন যে কেন হঠাৎ করে তিনি এই তত্ত্বটির নাম প্লেট টেকটনিক থিওরি বলেছেন। তিনি দেখিয়েছেন যে প্লেট কেমন হয়, প্লেট বা পাত কেমন হয়, সেটা একটা যথেষ্ট ক্ষেত্রফল থাকে, কিন্তু তার গভীরতা যথেষ্ট কম বা বেদ যথেষ্ট কম থাকে। ঠিক একই রকমভাবে একটা ইউরেশিয়া, একটা আফ্রিকার মতো মহাদেশ, সেটা একটাই মহাদেশ বা একটাই পাত, কিন্তু তার গভীরতা মাত্র 150 কিলোমিটার। তো এই বিষয়টিকেই মানে 150 কিলোমিটার মানে হচ্ছে ওই শিয়ালদা স্টেশন থেকে ওই বহরমপুর হবে, এটা মোটামুটি 150 কিলোমিটারের লেন্থ আর কি, শিয়ালদা স্টেশন থেকে, বা একটু কমও হতে পারে, ওই বহরমপুর। কিন্তু তার সাইজ হচ্ছে একটা এশিয়া বা একটা আফ্রিকার মতো। তো এই জায়গা থেকেই এই মহাদেশগুলো বা এই মহাসাগরগুলো কিন্তু সঞ্চরণশীল বা এগুলো মুভ করছে, প্লেটগুলো মুভ করছে। এত বড় বড় পাত যেগুলোর বেদ অত্যন্ত কম বা তার গভীরতা অত্যন্ত কম, এগুলো মুভ করছে। তো সেই জন্যই এই পাতগুলোকে বা এই থিওরিকে প্লেট টেকটনিক থিওরি বা যে পাতগুলো টেকটন অর্থাৎ গতিশীল বা সঞ্চরণশীল, এই বিষয়টি থেকেই এই থিওরিটার নাম হয়েছে পাত সঞ্চলন তত্ত্ব বা প্লেট টেকটনিক থিওরি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এই পাতগুলোর যে মুভমেন্ট, সেই মুভমেন্টকে মোটামুটি 3টি ভাগে ভাগ করা যায়। একটাকে বলা হচ্ছে ডাইভারজেন্ট মুভমেন্ট, যেখানে একটা পাত আরেকটা পাতের থেকে দূরে সরে যাচ্ছে। আবার কনভার্জেন্ট মুভমেন্ট বা অভিসারী পাত সীমানা। ডাইভারজেন্ট মুভমেন্টটাকে বলা হচ্ছে অপসারী পাত সীমানা। অভিসারী পাত সীমানা, যেখানে একটি পাত আরেকটি পাতের দিকে আসছে, অভিসারী পাত সীমানা। সেটা হচ্ছে কনভার্জেন্ট মুভমেন্ট। এবং ট্রান্সফর্ম বা নিউট্রাল বা নিরপেক্ষ পাত সীমানা, যেখানে একটা পাত আরেকটা পাতের সঙ্গে সমান্তরালভাবে সঞ্চরণশীল। তো এই গেল 3 ধরনের পাত সীমানা। এবং সাইজের উপর ভিত্তি করে, সাইজ মানে পাতের আকৃতির উপর ভিত্তি করে পৃথিবীতে যে পাতগুলো আছে সেই পাতগুলোকে মূলত 3টি ভাগে ভাগ করা হয়। সেটা হচ্ছে বৃহৎ আকৃতির পাত, মাঝারি আকৃতির পাত এবং ক্ষুদ্র আকৃতির পাত। তো তোমাদের আশা করি আমি যেই বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম তোমরা বুঝতে পেরেছো।